বাংলাদেশে কি আবার নতুন করে মব তৈরি হবে? কারণ যেভাবে মোহাম্মদ ইউনূসের সরকার মব প্রতিষ্ঠা করে গিয়েছে বাংলাদেশে, তা নিয়ে নানা রকম আলোচনা চলছে এবং একজন সিনিয়র আইনজীবী তিনি এবার বলছেন যে ইউনূসের ওপর এবার মব হবে। কেন এবং কোন পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্য রাখলেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে বাংলাদেশের একাধিক বিমানবন্দরে নাকি এবার জঙ্গি হামলা হতে পারে এমন একটা শঙ্কা তৈরি হয়েছিল, এবার বিভিন্ন তথ্য উঠে আসছে। আদতে কি তথ্য সেদিকে নজর রাখবো, পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেদিকে নজর রাখবো। অন্যদিকে জাইমা খানের একটি এআই করা ভিডিও, সেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে তারেক রহমানের সরকার কি পদক্ষেপ করছে বা আদৌ পদক্ষেপ করেছে কিনা সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণের দিকে, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং পাশাপাশি সেনাবাহিনীর অন্দরেও খবর রাখতে হচ্ছে। তার কারণ সেনাবাহিনীর মধ্যে একজন সেনাকর্তা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিসের ভিত্তিতে, কি অবস্থা, সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। শেখ হাসিনা সরকার পতনের পর পদ্মার জল গড়িয়েছে অনেক দূর। অন্তর্বর্তীকালীন সরকারে এসে দেশের অর্ধেক সর্বনাশ করে গিয়েছেন ইউনূস সরকার। তারপরে বিএনপি সরকারের আমলে এখন তো রীতিমতো নাজেহাল বাংলাদেশিরা। এখনো আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী রয়েছেন কারাগারে। দলকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের রাজনৈতিক কাজকর্ম বন্ধ করতে আইন পাশ করেছে বিএনপি সরকার। দেশে হাজারো সমস্যা, যার মোকাবিলা করতে গিয়ে খাবি খাচ্ছেন তারেক রহমান। এরই মধ্যে এবার অন্য খবর। সূত্রে খবর, আওয়ামী লীগের ৩ জন মন্ত্রী জামিনের আবেদন করেছেন। পালাবদলের পরে প্রায় ১.৫ বছর কেটে গিয়েছে। অভিযোগ, এতদিন পরেও পুলিশ চার্জশিট পেশ করতে পারেনি ওই ৩ জন মন্ত্রীর বিরুদ্ধে। আর ওই ৩ মন্ত্রী হলেন সাবেক বিদেশমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক প্রতিমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। এরই মধ্যে কামাল আহমেদ মজুমদার বাংলাদেশের একটি জনপ্রিয় গণমাধ্যমেরও কর্ণধার। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ওই ৩ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, প্রায় ২ বছর হতে চলল, কিন্তু ওই ৩ মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি পুলিশ। ফলে জামিন চেয়ে আবেদন করেছেন ৩ মন্ত্রী। সূত্রে খবর, ৩ মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত কতখানি এগিয়েছে তা জানতে চেয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তের অগ্রগতির রিপোর্ট হাতে পেলে জামিনের আবেদন বিবেচনা করা হবে বলে জানায় আদালত। আর এই বিষয়ে আগামী জুলাইয়ে পুলিশকে ওই রিপোর্ট দিতে বলেছে আদালত। অর্থাৎ পুলিশকে ঢালাও সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ৩ মন্ত্রীর জামিনের আবেদন উড়িয়ে দিচ্ছে না, বরং গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ইউনূস সরকারের আমলে জামিনের আবেদন বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই পেতেন না আওয়ামী লীগের কোনো নেতৃত্ব। জুলাইয়ের বাংলাদেশে গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম এবং দীপু মনি, গোলাম দস্তগীর কাজী এবং শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য সোলাইমন সেলিম, সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই মামলায় তদন্ত প্রতিবেদন অর্থাৎ চার্জশিট পেশ করার জন্য ৩ মাস সময় চেয়েছে। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী ২৬শে জুলাই চার্জশিট পেশ করার দিন ধার্য করেছে। তৌফিক ইলাহি চৌধুরীর আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ট্রাইব্যুনালকে বলেন যে ট্রাইব্যুনাল বিচারের যে কোনো পর্যায়ে আসামির জামিন মঞ্জুর করতে পারেন। তারপরও ১ বছরের মধ্যে আসামির বিরুদ্ধে চার্জশিট পেশ না করলেও জামিন দেওয়ার সুযোগ থাকে। ১.৫ বছর ধরে এই মামলায় গ্রেপ্তার করে জেলবন্দী রয়েছেন তার মক্কেল। তৌফিক ইলাহি আওয়ামী লীগের কোনো সদস্য ছিলেন না, তিনি সাবেক প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা ছিলেন। তার উপদেশ সরকার মানতেও পারে আবার নাও পারে। জুলাই গণঅভ্যুত্থানের সময় তৌফিক ইলাহি উস্কানি দিয়েছেন বা কোনো সক্রিয় ভূমিকা পালন করেছেন এমন কোনো ছবি, অডিও বা ভিডিও পাওয়া যায়নি। কামাল আহমেদ মজুমদারের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান বলেন, তার মক্কেল ১.৫ বছর ধরে জেলবন্দী, এখনো তার বিরুদ্ধে চার্জশিট পেশ করাই হয়নি। তার মক্কেল হাসপাতালে শয্যাশায়ী। এই অবস্থায় কামাল আহমেদের জামিন চান আইনজীবী। দীপুমনির আইনজীবী সিফাত আহমেদ বলেন যে ১.৫ বছর ধরে তার মক্কেল এই মামলায় জেলে। সার্বিক অবস্থা বিবেচনায় তিনি দীপুমনির জামিন চান। আর সব মিলিয়ে এখন দেখার জুলাই পুলিশ ওই মন্ত্রীর বিরুদ্ধে যেখানে তদন্তের অগ্রগতির রিপোর্ট আনতে পারে কিনা।
পাকিস্তানের নাশকতামূলক কাজে জল ঢেলে দিল ভারত। বাংলাদেশে ঢুকে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর নাশকতামূলক ষড়যন্ত্রে জল ঢেলে দিল ভারত। অপারেশন ব্যর্থ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ভিখারি পাকিস্তানের এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আর এই কাজে পড়শি দেশ বাংলাদেশের সাহায্য পেয়েছে কেন্দ্রীয় সরকার। দিন কয়েক আগে উত্তর ভারতের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ এক চাঞ্চল্যকর খবর সামনে আনে। পাকিস্তানের জিহাদি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের সঙ্গে যোগসাজশ রয়েছে বাংলাদেশের বায়ুসেনার একাধিক কর্তার। অর্থাৎ যে দেশের ভাত খাচ্ছি সেই দেশেই গোপনে জঙ্গি ঢোকাচ্ছি, সেটাও আবার জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের সাহায্য নিয়ে। সূত্রের খবর, সপ্তাহ জুড়ে বিএফ এর অভিযান চালানোর সময় বায়ুসেনায় কিছু আধিকারিক চম্পট দেয় পাকিস্তান, তুরস্ক ও পর্তুগালে। বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দীর এই খবর বেরোনো মাত্র শোরগোল পড়ে যায়। বাংলাদেশ এয়ারফোর্স চিরুনি তল্লাশিতে নামে। এক সপ্তাহ জুড়ে বাংলাদেশের বায়ুসেনার ঘাঁটিগুলিতে চলে অভিযান। এই অভিযান চলাকালীন একাধিক বায়ুসেনা আধিকারিককে আটক করা হয়েছে। অনেক বায়ুসেনার কর্মীরা ছুটি বাতিল করা হয়েছে। তদন্তের কারণে বাজেয়াপ্ত হয়েছে তাদের মোবাইলও। অভিযান চলে বাংলাদেশের মতিউর রহমান বেস, কক্সবাজার, চিটাগাঁও ও ঢাকার বিমানঘাটিগুলিতে চলে তল্লাশি। সূত্রের খবর, দিন কয়েক আগে ঢাকায় একটি র্যাডার বসায় বাংলাদেশের বায়ুসেনার আধিকারিকরা। এই র্যাডারের বসিয়ে আড়ি পাতা হচ্ছিল বাংলাদেশ সহ শিলিগুড়ি করিডর ও সংলগ্ন চিকেন স্নেক অঞ্চলে, যাতে ভারত ও বাংলাদেশের সামরিক অবস্থান ধরা পড়ে এই র্যাডারে। কিন্তু প্রশ্ন হলো, সুদূর পাখতুনখোয়ায় বসে কিভাবে জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখছিল তেহরিক-ই-তালিবান? সূত্রের খবর, এই কাজে ব্যবহার করা হচ্ছিল আইএসআই-কে। কিন্তু তেহরিক-ই-তালিবানের সঙ্গে তো আইএসআই এর সাপে নেউলে সম্পর্ক, অর্থাৎ টিটিপিকে সামনে রেখে আড়ালে ছক কষেছিল আইএসআই। এরপরে সামরিক অভিযান শুরু করে ভারত। বাংলাদেশের একাধিক বায়ুসেনা ঘাঁটি ও সেনা ছাউনিতে অভিযান চালিয়েছে ভারত। অভিযান চলে বাংলাদেশের এমন কিছু জায়গাতেও যেখানে অতীতে আইএসআই আধিকারিকরা বহুবার পরিদর্শন করেছেন। এমন দুটি গ্রুপের নামও উঠে এসেছে যারা সরাসরি পাক ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখত। আর এখানেই মোক্ষম চাল ভারতের। বাংলাদেশ সরকারের সাহায্য নিয়ে পুরোপুরি ভেস্তে দেওয়া হয়েছে পাকিস্তানের এই ষড়যন্ত্র। টিটিপিকে সামনে রেখে পাকিস্তানের আইএসআই এর ছক বানচাল করেছে ভারত। গত বছর পেহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসীদের ডেরা গুড়িয়ে দিয়েছিল এই ভারতই। নিখুঁত অপারেশন চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল মুরিদকের মতো একাধিক পাক বিমান ঘাঁটি। তছনছ করা হয়েছিল পাক সন্ত্রাসবাদীদের একের পর এক আস্তানা। এরপরেও শিক্ষা হয়নি নির্লজ্জ পাকিস্তানের। কাশ্মীর উপত্যকায় মাঝে মধ্যে ভারতীয় সেনাগুলিতে খতম হয় পাক জঙ্গিরা। এবার টিটিপিকে সামনে রেখে তারা ছক কষেছিল বাংলাদেশের নাশকতার। বাংলাদেশ বায়ুসেনার আধিকারিকদের কাজে লাগিয়ে ষড়যন্ত্র করেছিল আইএসআই। কিন্তু আপাতত সে ষড়যন্ত্রে জল ঢেলে দিল ভারত। সব মিলিয়ে বলাই যায়, ভারতের এই অপারেশন পাকিস্তানকে আরও একটি শিক্ষা, যা পাকিস্তানকে বুঝিয়ে দিল সন্ত্রাসবাদী কার্যকলাপ কখনোই বরদাস্ত করা হবে না। আর শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকে নজর দিলে দরকার হলে ফের পাকিস্তানের ঘরে ঢুকে চলবে জঙ্গি দমন। শেখ হাসিনার পতনে কি হাত ছিল ভারতের, নাকি তারই সেনাপ্রধান জড়িত ছিলেন আওয়ামী লীগের সরকারকে উৎখাত করতে? পালাবদলের পর বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, শেখ হাসিনা পদত্যাগের পর সব দলের সঙ্গে আলোচনা করে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। হাসিনা দেশ ত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার ইস্তফার কথা জানিয়ে তিনি বলেছিলেন, আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব। জাতির উদ্দেশ্যে ভাষণের আগে তিনি 3 দল অর্থাৎ বিএনপি, জামাত বা জাতীয় পার্টি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয় বলে জামাতের দাবি। সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। দুর্নীতির মামলার সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে সে সময় জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার।
জাহারুজ্জামান। পদ্মাপাড়ে পালাবদলের ঘটনা দীর্ঘদিন ধরেই উপমহাদেশে চর্চার বিষয়। একথা নিশ্চিত করে বলা যায়, এশিয়ায় চীনের সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক বাহিনীর ঘাঁটি ও সামরিক সুযোগ সুবিধা খুঁজছে। তাই বলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ও পাকিস্তানে ঘাঁটি বানানো এতটাই দরকার যে তার জন্য তারা অভ্যুত্থান সংগঠিত করছে, এই ধারণা পোষণ করা বাড়াবাড়ি হবে। কিন্তু ষড়যন্ত্রের তত্ত্বের মাথাচাড়া দেওয়ার জন্য প্রমাণের প্রয়োজন হয় না। এর মধ্যে দিয়ে অভ্যুত্থান তথ্য সিআইএ কেও বাড়াবাড়ি রকমের কৃতিত্ব দিচ্ছে বলে মনে করা হচ্ছে। সিআইএ দক্ষতা ও সক্ষমতা সম্পর্কে দক্ষিণ এশিয়ায় যেসব রটনা আছে তা আদতে সংস্থাটির প্রকৃত ক্ষমতাকে ছাপিয়ে গেছে। আবার যুক্তরাষ্ট্র 60 বছরের বেশি সময় ধরে চেষ্টা চালিয়েও কিউবায় ক্ষমতা থাকা কমিউনিস্ট শাসনকে উৎখাত করতে ব্যর্থ হয়েছে। এই দুটো দেশই বলা যায় আমেরিকার একেবারে বাড়ির উঠোনে। দক্ষিণ এশিয়ার শাসকেরা যখনই তাদের অন্দরমহলের সংকটে পড়েছেন তখনই তারা বিদেশি হাত তত্ত্বের আশ্রয় নিয়েছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতীয় রাজনীতির প্রধান বিষয় ছিল ষড়যন্ত্র তত্ত্ব। ইন্দিরা গান্ধী তার কর্তৃত্ববাদী শাসন চালানোর সময় যখনই কোনো প্রতিরোধ বা আন্দোলনের মুখে পড়েছেন তখনই তিনি তার জন্য বিদেশি হাত, বিশেষ করে সিআইএ কে দায়ী করেছেন। আরও একটি সূত্রের মতে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন ও দেশত্যাগের পিছনে 4 জনের একটি চক্র দায়ী। তাদের গ্যাং অফ 4 হিসেবে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের এক নেতা। ওই নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই নেতা বলেছেন, 4 জনের ওই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল। প্রতিবেদনে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতারও বক্তব্য রয়েছে। শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য, এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি অবাক করেছে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের একাধিক নেতা। তাদের একজন বলেন, আমরা টেলিভিশনে খবর থেকে হাসিনার দেশত্যাগের খবর জানতে পারি। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির অনেক নেতাকর্মী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজনীতিতে ডামাডোল পরিস্থিতি, মনোনয়ন বাতিল এনসিপি প্রার্থীর। ঋণ খেলাপের অভিযোগে কুমিল্লা 4 নম্বর থেকে মনোনয়ন বাতিল হয়ে যায় বিএনপির মঞ্জুরুল আহসানের। উচ্চ আদালতে গিয়েও কাজ হয়নি। এরপর ওই আসনে লড়ে যেতেন তরুণ এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। পারিবারিক সূত্রে কুমিল্লা 4 নম্বর আসন থেকে দীর্ঘদিন জয় পেয়ে আসছিলেন মঞ্জুরুল, অর্থাৎ তার বাবাও ওই আসনে আগে জিতেছিলেন। কিন্তু ঋণ খেলাপি মামলায় মনোনয়ন বাতিল হওয়ায় ওই আসন থেকে তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহ জয়ী হন। রাজনীতির অভিজ্ঞতায় মঞ্জুরুলের কাছাকাছিও আসেন না যিনি, এমনই এক নতুন মুখ বাজিমাত করেছিল এনসিপি। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল নিয়ে জলখোলা হয় বাংলাদেশে। আর ওই আসনে প্রার্থী ছিলেন মনিরা শারমিন, যিনি বাংলাদেশে সরকারি পদে চাকরিও করছিলেন। চাকরিরত অবস্থায় এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিতর্কের মুখে পড়ে চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতির ময়দানে নামেন মনিরা। কিন্তু এনসিপির প্রার্থী পদে মনোনয়ন বাতিল করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী চাকরি ছাড়ার কমপক্ষে 3 বছর কোনো ব্যক্তি ভোটে লড়তে পারবেন না, কিন্তু তার আগেই ভোটে লড়েন তিনি। ফলে বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিল করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রশ্ন, ক্ষমতার লোভেই কি কাল হলো মনিরা শারমিনের? এর জন্য এনসিপির ওই আসনে লড়তে পারবেন কোনো মহিলা, যে কোনো দলে ওই সংরক্ষিত নারী আসনে লড়তে পারবেন, তবে শর্ত মহিলা প্রার্থী হলে তবেই লড়া যাবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে ওই খবর জানা গিয়েছে এবং ওই নামও জানা গিয়েছে। তালিকায় রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিরা, মাইক ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম। অন্যদিকে সহ স্থানীয় সরকারি বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরদৌসী আহমেদ, প্রয়াত সফিউল রবির স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, জাতীয়তাবাদী ছাত্র দলে যুগ্ম সাধারণ সম্পাদক মনসুরা আক্তার সহ অনেকে।
আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50টি, প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বন্টন হবে। আর সেই অনুযায়ী বিএনপি জোট 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্রতা মিলে একটি সংরক্ষিত আসন পাবেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি আসনে জয় পায়। আরও 2টি আসনে দলীয় প্রার্থীরা এগিয়ে আছেন এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচিত 7 জনও দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়া বিএনপি নেতা। এই হিসেবে সংরক্ষিত নারী আসনে দলটির 37টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনা শীর্ষে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বরিশালে মনোনয়ন বঞ্চিত সেলিমা রহমান এবং ঢাকার 9 আসন থেকে মনোনয়ন চাওয়া আফরোজা আব্বাস দুজনেই সংরক্ষিত আসনে শক্তিশালী প্রার্থী। এই তালিকায় আরও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত সাফিউল বারী বাবু স্ত্রী এবং অর্পণ আলোক সংঘ এর মাধ্যমে নির্যাতিত কর্মীদের পাশে থাকা বিথিকা বিনতে হুসাইন। এছাড়াও মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, অন্যদিকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী এবং গুম হওয়া নেতাদের সংগঠন মাইট ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলিও মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে দেখার এই আসনে বিএনপির কোন প্রার্থী ঠিক জয়ী হন। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মব কালচার। আদালতে পর্যন্ত এই মব হয়েছে, এমনও দৃশ্যও দেখা গিয়েছে। আসামিদের ওপর ডিম নিক্ষেপ, তাদের হেনস্থা করার চেষ্টা, কিল, ঘুষি মারা, এই ছবিগুলো দেখা গিয়েছে। আদালত চত্বরে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে পদ্মাপাড়ে, যা নিয়ে কম উত্তাল হয়নি দেশ। কিন্তু এই মবের কি অবসান ঘটেছে? বাংলাদেশে এই মুহূর্তে যা চিত্র, সেটা দেখে অনেকেই বলছেন বাংলাদেশ বোধহয় মব কালচারের অবসান ঘটবে না। শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপরে ছাত্রদল আক্রমণ করেছে এমন অভিযোগ উঠে আসে। ওই অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় মামলাও হয়েছে, অথচ এরাই একসময় মব করেছিল বলে অভিযোগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এরই মধ্যে জেডাই খান পান্না মব নিয়ে একটি ভয়াবহ মন্তব্য করেছেন, যেটা নিয়ে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বীর মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না যে মন্তব্য করেছেন, তাতে অনেকেই বলছেন এটা মোহাম্মদ ইউনূসের জামানা হলে তাকে গ্রেফতার করা হতো, যদিও সেই সময় তাকে অনেকবারই গ্রেফতার করার চেষ্টা করেছিল, এমনকি তার নামে মামলাও করা হয়েছে। জেডাই খান পান্না বলেন মব হবে ইউনূসের ওপর। তার মুখে এমন বক্তব্য শোনার পর অনেকে বলছেন, তবে কি জেডাই খান পান্না এটা বলতে চাইলেন যে যারা মব প্রতিষ্ঠিত করে গিয়েছে বাংলাদেশে, তাদের মবের শিকার হওয়া উচিত? হয়তো মোহাম্মদ ইউনূস আগেই বুঝতে পেরেছিলেন, তাই তিনি আগেভাগেই এসএসএফ নিরাপত্তা নিজেই করে গিয়েছিলেন। সিনিয়র আইনজীবী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসের মতো লোক দেশের শাসনভার গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন পান্না। তিনি বলেন মব হবে তার ওপর। সুপ্রিম কোর্টের মতো জায়গায় ভিতরে মব হয়েছে, এর চেয়ে আর অবনতি কি দেখব? এরপর জেডাই খান পান্না বলেন, যদিও আমি মবের পক্ষে না, কিন্তু ক্ষোভ লাগে। এটা ক্ষোভের কথা বলছি, হলে পরে ওদের ওপর হবে, ক্ষোভ থেকেও তো হতে পারে। অর্থাৎ এই সিনিয়র আইনজীবী কখনোই মবের পক্ষে নয়। কিন্তু এখন যে পরিস্থিতি, দেশের যে অবনতি করে গিয়েছেন এই 18 মাসে, তাতে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। এমনকি যখন মব কালচার ভয়াবহ আকার ধারণ করে, তখন ইউনূস বলেছিলেন এটা প্রেশার গ্রুপ, আওয়ামী লীগের ওপর ক্ষোভের প্রকাশ করছেন তারা। কিন্তু সাধারণ মানুষের ওপর কেন সাবেক সরকারের বিভিন্ন পদাধিকারীদের ওপর এই মব করা হচ্ছে? আসলে এমন অভিযোগ তখন শোনা গিয়েছিল যে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে এই মবকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তিনি সেটিকে প্রেশার গ্রুপ বলে মন্তব্য করেন। যদিও আন্তর্জাতিক স্তরে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে, তবে বিএনপির আমলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনা গেলেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এখন দেখার বিষয়, জেডাই খান পান্নার এই মন্তব্যের পর আদৌ কোনো পরিবর্তন দেখা যায় কিনা বাংলাদেশে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।
ইউনূসের করে যাওয়া চুক্তির ফাঁদে পড়েছে বাংলাদেশ। এখন শূকরের মাংস আমদানির পথে যাচ্ছে বাংলাদেশ। এখন কি ধর্মীয় অনুভূতিতে লাগছে না সরকারের মাথায় বসে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের? বাংলাদেশের কর্মকাণ্ডে এমন এইসব বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন তলে তলে কি চলছে বাংলাদেশে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে ঘিরে দেশে উদ্বেগ এবং বিতর্ক ক্রমেই বাড়ছে। চুক্তির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট মহলের একাংশ দাবি করছেন যে এটি শুধু অর্থনৈতিক নয়, বরং বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক বাস্তবতার উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চুক্তিতে ব্যবহৃত মিট এবং মিট প্রোডাক্ট শব্দবন্ধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একটি অংশের আশঙ্কা যে এই ধরনের সাধারণ শব্দের আওতায় ভবিষ্যতে শূকরের মাংস আমদানির সম্ভাবনাও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। চুক্তির আওতায় মার্কিন খাদ্য এবং কৃষি পণ্যের জন্য বাজার উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্যানিটারি এবং ফাইটোস্যানিটারির মানদণ্ড গ্রহণ এবং তাদের অনুমোদিত খাদ্যপণ্যের আমদানি সহজ করার বিষয়টি ভবিষ্যতে দেশের বাজারে নতুন ধরনের পণ্যের প্রবেশকে ত্বরান্বিত করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোতে বৈজ্ঞানিক মানদণ্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। ফলে কোনো পণ্য নিষিদ্ধ রাখতে হলে সেটিকে বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর প্রমাণের প্রয়োজন পড়ে। তবে বাংলাদেশের শূকরের মাংস বর্জনের বিষয়টি মূলত ধর্মীয় এবং সামাজিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, যা আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর আলোচনায় নন সায়েন্টিফিক ব্যারিয়ার হিসাবে ব্যাখ্যা পাওয়ার ঝুঁকিতে থাকতে পারে বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন। এই বিষয়ে তারা আরও বলছেন, ভবিষ্যতে যদি এই ধরনের ব্যাখ্যা বা চাপ তৈরি হয়, তাহলে বিদ্যমান নীতিগত অবস্থান ধরে রাখা এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যদিও চুক্তিতে সরাসরি এমন কোনো নির্দেশনা নেই, তবে কাঠামোগত ব্যাখ্যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে চুক্তিটি অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পন্ন হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ চুক্তি পর্যাপ্ত জন আলোচনা ছাড়া সম্পন্ন হওয়ায় ভবিষ্যতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হতে পারে। সরকারের পক্ষ থেকে এখনো চুক্তির পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রকাশ না করায় জনমনে প্রশ্ন এবং উদ্বেগ বাড়ছে। ফলে বিষয়টি এখন শুধু অর্থনৈতিক পরিসরে সীমাবদ্ধ নেই, বরং ধর্মীয় মূল্যবোধ, সামাজিক বাস্তবতা এবং রাষ্ট্রের নীতিগত অবস্থানের প্রশ্নেও আলোচনা এসেছে। সব মিলিয়ে চুক্তিটি ঘিরে দেশজুড়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন মহল ভবিষ্যৎ প্রস্তাব এবং নীতিগত ঝুঁকি নিয়ে আলোচনা করছেন, এবং যা বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু অর্থাৎ সনাতনী হিন্দুদের জন্য মারাত্মক সংকেত বহন করছে। বাংলাদেশে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে জঙ্গি আতঙ্ক। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কা দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশের সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, জঙ্গিরা রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থানসহ স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করার পরিকল্পনা করছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল আহসানের স্বাক্ষর করা একটি জরুরি ও অত্যন্ত গোপনীয় চিঠির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্যরা নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং তারা সংসদ ভবন, গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক প্রতিষ্ঠান, উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে বড় ধরনের নাশকতার ছক কষছে। এমনকি শাহবাগ চত্বরের মতো জনবহুল এলাকাগুলোর তাতেও নিশানা রয়েছে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ও আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী সম্প্রতি গ্রেফতার হওয়া বিদেশি জঙ্গি সংগঠনের সদস্য ইস্তিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্করকে জিজ্ঞাসাবাদের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। জানা গেছে, ধৃত ওই জঙ্গির সঙ্গে সেনাবাহিনীর থেকে বরখাস্ত হওয়া 2 সদস্যের নিয়মিত যোগাযোগ ছিল। তাদের যোগসাজশ এই জাতীয় সংসদ ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে হামলার নীল নকশা তৈরি করা হচ্ছিল। গোয়েন্দা রিপোর্টে আরও দাবি করা হয়েছে, দেশের বর্তমান শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও তাদের পরিবারের সদস্যদেরও টার্গেট করা হতে পারে। রেড অ্যালার্ট জারির পর
থেকে গোটা বাংলাদেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী আঁটোসাঁটো করা হয়েছে এবং প্রবেশ পথে তল্লাশি কঠোর করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম অর্থাৎ সিটিটিসি, সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং কয়েক গুণ বাড়ানো হয়েছে। 2004, 2005 বা 2016 পরবর্তী সময়গুলোর মতো আবারও জঙ্গি আতঙ্ক জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা এই নাশকতা পরিকল্পনায় সামিল কিনা তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। তবে পুলিশ সদর দপ্তর থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে তারা প্রস্তুত বলে আশ্বস্ত করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সংসদ ভবনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করা মানে রাষ্ট্রের মেরুদণ্ডে আঘাত করা। তাই শুধু রেড অ্যালার্ট জারি নয়, দীর্ঘমেয়াদী গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর পদক্ষেপই পারে এই শঙ্কা দূর করতে। ঢাকার বিশ্লেষকদের মতে বাংলাদেশ যখনই আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় পড়ে তখন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো দেশটিকে তাদের একটি বেস হিসেবে ব্যবহারের চেষ্টা করে। কূটনৈতিকভাবে বাংলাদেশ যদি কোনো বৃহৎ শক্তির বলয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা হারায়, তবে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সেই ফাটল দিয়ে প্রবেশের সুযোগ পায়। সংসদ ভবনের মতো স্থানে হামলার হুমকি আসলে বহির্বিশ্বে বাংলাদেশের নিরাপত্তাহীনতার এক নেতিবাচক বার্তা পাঠাচ্ছে, যা বিদেশি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলে। দক্ষিণ এশিয়ায় জঙ্গি দমনে আঞ্চলিক সহযোগিতা যেমন সার্ক বা BIMSTECর মতো অধীনে দীর্ঘদিন ধরেই অকার্যকর। বিশ্লেষকরা মনে করছে যে ভারতের সাথে সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে যদি কোনো আস্থার সংকট তৈরি হয় তবে আন্তঃসীমান্ত জঙ্গিবাদ বৃদ্ধি পাবে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের প্রেক্ষাপটে প্রতিবেশীদের সাথে নিরাপত্তা সমন্বয়ে যে শিথিলতা তৈরি হয়েছে তাকে জঙ্গিরা একটা বড় স্ট্রাকচারাল লুপহোল হিসেবে ব্যবহার করছে। ঢাকার কূটনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে যে বাংলাদেশে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলো এখন আর শুধু স্থানীয় নয়, তারা বিশ্বের সন্ত্রাসবাদের লোকাল ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করছে। পশ্চিমী দেশগুলো যখন বাংলাদেশে মানবাধিকার বা গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে তখন কূটনৈতিক চাপে পড়ে সরকার অনেক সময় জঙ্গি দমনে কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হতে বাধ্য হয় বা ফোকাস হারায়। এই কূটনৈতিক দোটানাকে জঙ্গিরা তাদের কাঠামো শক্তিশালী করার কাজে লাগায়। কিছু বিশ্লেষক মনে করছেন যে বাংলাদেশে জঙ্গি আতঙ্কের এই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংসদ ভবনের মতো জায়গায় হামলার হুমকি দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পিছনে কোনো ক্ষেত্রে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রচ্ছন্ন মদত থাকতে পারে বলে সন্দেহ করা হয়। এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত দুর্বলতা, যেখানে রাষ্ট্র তার আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বহিঃশক্তির ভূরাজনৈতিক দাবার গুটিতে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য বা ইউরোপে থাকা কিছু চরমপন্থী গোষ্ঠী প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের জঙ্গিদের অর্থায়ন করছে। এই ফিনান্সিয়াল স্ট্রাকচার ভাঙার জন্য যে ধরনের আন্তর্জাতিক আইনি সহায়তা ও কূটনৈতিক তৎপরতা প্রয়োজন তাতে বাংলাদেশের ঘাটতি স্পষ্ট। ঢাকার বিশ্লেষকদের মতে সংসদ ভবনের রেড অ্যালার্ট জারি কেবল একটি তাৎক্ষণিক প্রক্রিয়া। আসল দুর্বলতা হলো দুর্বল ডিপ্লোম্যাটিক সিকিউরিটি আর্কিটেকচার। যতক্ষণ না বাংলাদেশ তার আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনকে একটি শক্তিশালী আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার কাঠামোর সাথে যুক্ত করতে পারছে ততক্ষণ এই শঙ্কা কিন্তু কাটবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে কি ক্রমশ প্রকট হচ্ছে সেনা বনাম সরকারের দ্বন্দ্ব? এই প্রশ্নই এখন পদ্মা পারে উঠছে এবং জোরালো ভাবে উঠছে। সম্প্রতি এক সাবেক সেনাকর্তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কেন এই প্রাক্তন সেনাকর্তাকে গ্রেপ্তার করা হলো? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর ওই অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার, বর্তমানে তার বয়স 52 বছর। 2023 সালে অবসর নেন তিনি। অভিযুক্তকে গত শনিবার কুমিল্লা জেলে পাঠানো হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
এর আগে শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাল আমানের আদালত এই নির্দেশ দেয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, 3 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার হাফিজুর রহমানকে আদালতে পেশ করা হয়। এরপর বিচারক আব্দুল্লাল আমানের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধৃতের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ 10 বছর পর গত মঙ্গলবার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা পিবিআই। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে কুমিল্লা আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে। এরপর হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে পিবিআই কুমিল্লা সদর কোর্টের বিচারকের কাছে 7 দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেখানে মমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই হত্যা মামলায় অন্য 2 প্রধান সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ এবং সৈনিক শাহিন আলমকে গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ জোর তৎপরতা চালাচ্ছে। আর এই দিকে মামলার অপর 2 সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ এবং সৈনিক শাহিন আলমের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পিবিআই ধারণা তাদের মধ্যে একজন ইতিমধ্যেই দেশের বাইরে চলে গিয়েছেন, অন্যজন দেশেই লুকিয়ে রয়েছেন। দেশে থাকা অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বিশেষ দল। তবে এই দুজনের নাম নিয়ে তনুর পরিবার এবং তদন্ত সংস্থার মধ্যে কিছুটা ভিন্ন মত দেখা দিয়েছে। তনুর বাবার দাবি অভিযুক্ত সৈনিকের নাম জাহিদ, কিন্তু পিবিআইয়ের তদন্তে শাহিন আলম নামে এই ব্যক্তির নাম উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন শাহিন এবং জাহিদ দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি এবং তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে। তনু হত্যাকাণ্ডের দীর্ঘ 10 বছর পর এই মামলার মূল ভরসা এখন ডিএনএ রিপোর্ট। 2017 সালে সিআইডির পরীক্ষায় তনুর পোশাক থেকে 3 জন পুরুষের ডিএনএ নমুনার অস্তিত্ব মিলেছে। বর্তমানে আদালতের অনুমতি নিয়ে হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ক্রস ম্যাচিং এর জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আর এই চূড়ান্ত প্রতিবেদনের উপর ভিত্তি করেই এই হত্যাকাণ্ডের মামলার পরের মোড় নির্ধারিত হবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। জুলাই আন্দোলনে নিহত আবু সৈয়দ কি আসতে জামাতের স্লিপার সেলের সদস্য ছিলেন? তেমনটাই বলছেন জামাতের হিন্দু শাখার অন্যতম প্রধান পিনাকি ভট্টাচার্য। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটা স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5 আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আবু সাইদকে বিশ্বাসী ছিলেন জঙ্গিবাদে? গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন আবু সাইদ। পুলিশের রবার বুলেটে নিহত হন আবু। পরে তার মৃত্যু নিয়েও বিতর্ক তৈরি হয়। দাবি করা হয় আবুর দেহে কোনো রকম বুলেটের চিহ্ন মেলেনি। প্রশ্ন উঠছে, কোন মন্ত্রে হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মাঠে নামেন আবু সাইদ? দীর্ঘদিন ধরে কি আবুর মগজ ধওলাই করা হচ্ছিল? তার মাথায় কি ঢুকিয়ে দেওয়া হয়েছিল হাসিনাকে উৎখাত করার বার্তা? আবু সৈয়দকে কি জেনে বুঝে ঠেলে দেওয়া হয়েছিল মৃত্যুর সামনে? এই প্রশ্নগুলোই এখন উঠছে। কিসের প্রলোভন দেখানো হয়েছিল তাকে? আত্মঘাতী হামলা নাকি সরকারের বিরুদ্ধে আবু সৈয়দকে ঠেলে দেওয়া হয়েছিল মৃত্যুর সামনে? এর আগেও আবু সৈয়দকে জঙ্গি তকমা দিয়েছিলেন সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ। বছর কয়েক আগে সমাজ মাধ্যমে তিনি লেখেন, আবু সৈয়দ যে আত্মঘাতী জঙ্গি ছিল এটা বলতে এত লজ্জা কিসের? লাদেনের যেসব লোক টুইন টাওয়ারে বিমান ঢুকিয়ে দিয়েছিলেন, আবু সাইদ কি তাদের চেয়ে কম হটকারী, কম বিপজ্জনক? 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সৈয়দকে খুব কাছ থেকে গুলি করে। আর আবু সৈয়দ এক হাতে লাঠি নিয়ে 2 হাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। পীরগঞ্জের বাবনপুর নামক প্রত্যন্ত পল্লীর এক দরিদ্র পরিবারে 2001 সালে আবু সাইদের জন্ম হয়। তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতা মনোয়ারা বেগম। 9 ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সৈয়দেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র ছিলেন। প্রশ্ন উঠছে, এই সবটাই কি পরিকল্পনা মাফিক করেছিল জামাত? গুপ্ত নাম নিয়ে বারংবার
দফার সংঘর্ষে জড়িয়েছে তারা। একসময় পাকিস্তানের দালালি করে নাম কামিয়েছিল জামাত, এখন পাকিস্তানের হতশ্রী দশায় আমেরিকার পায়ে পড়ছে জামাতরা। 2009 সালে বাংলাদেশে ক্ষমতায় ফিরেছিলেন হাসিনা, তখন জামাতকে নিষিদ্ধ করে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগঠনের শীর্ষ নেতৃত্বের দাবি, অপরাধ মামলা দায়েরের নির্দেশ দেন হাসিনা। ধরপাকড় শুরু হয়েছিল সর্বত্র, যাতে কোণঠাসা হয়ে পড়ে জামাত। 2024 সালে হাসিনা সরকারের পতনের পর জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। এর মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠেছিল জামাত। ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। সেই জামাতের সঙ্গেই সখ্য বজায় রাখতে চাইছে আমেরিকা। বাংলাদেশে ভোটে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বেশ ভালো ফল করেছিল জামাত। আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কতখানি সক্রিয় হবে জামাত, এই প্রশ্নটাই রয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। বিরোধী দল জামায়াত ইসলামী এই প্রথম যেখানে জামায়াত ইসলামী বিরোধী দলে তাদের সংগঠন যে বহুগুণে বেড়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। তবে বিরোধী দলের দায়িত্ব অনেক বেশি। তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ, তাদের প্রতিটি কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ বুঝতে পারে শাসক দল কিভাবে কাজ করছে, আদৌ কতটা ভালো দিকে যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী এমন কিছু কর্মকাণ্ড করছে যা অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ইংরেজি দৈনিকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে কাজগুলি করেছে জামায়াত ইসলামীর প্রতিনিধিরা, যা ব্যাপকভাবে সমালোচনায় পড়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অনেকে বলছে এর জেরে বিরোধী দল হিসাবে তাদের আস্থাভাজনের জায়গা হারাবে সাধারণ মানুষের মন থেকে। জামায়াতের আমির সহ জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত হয়েছিলেন। শুধু তাই নয়, ওই গণমাধ্যমকে প্রকাশ্যে ঢালাও প্রশংসা করেছে জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত নেতাদের এই অদ্ভুত এবং আত্মসমর্পণমূলক ব্যবহারের পিছনে মূল কারণ একটি, আর সেটি হলো তাদের কালচারাল বা সাংস্কৃতিক সমস্যা। অনেকে সমালোচনা করছেন যে দলটির বিপুল সংখ্যক আসন পেয়ে বিরোধী দলে এলো যারা রাষ্ট্রের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তারাই এখন তোষামত করছে গণমাধ্যমকে। জামায়াত ইসলামী মনে করছে যে বিএনপির করে যাওয়া একাধিক বিষয়ের ওপর প্রতিবাদ করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে এবং সরকারের পতন ঘটবে। এরপর আওয়ামী লীগ ফিরে এসে তাদের ওপর ফের দাপট দেখাবে। অনেকে বলছেন এই ভয়ের কারণেই তারা বিএনপি সরকারকে জোর করে টিকিয়ে রাখার একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা জানে তাদের সংগঠন এতটাও পোক্ত নয় যে আওয়ামী লীগের সঙ্গে তারা মোকাবিলা করবে। কিন্তু জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বললেন তারা এই বিষয়ে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। এটা হয়তো বাইরে থেকে দেখলে ভালো বিষয়, কিন্তু আদতে কূটনৈতিক রাজনীতি নিরেখে চরম বোকামি বিরোধী দল হিসাবে বাংলাদেশে এই মুহূর্তে শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং জামায়াতের নেত্রকোনা সংসদ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি এটা করেছে বলে অভিযোগ, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এরপরও জামায়াত ইসলামী নেতৃত্ব চুপ। এমনকি চট্টগ্রাম সিটি কলেজে জামায়াত এবং বিএনপি ছাত্রদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়, কিন্তু জামায়াত রাজনৈতিক তোষামতের কারণে এটি তুচ্ছ বলে। এবং এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। অনেকে বলছে নিষিদ্ধকরণ নিয়ে ফের খেলা শুরু হয়েছে বাংলাদেশে, আর সেটা করছে বিএনপি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী এনসিপির সঙ্গে জোটে তৃণমূল স্তরের নেতারা ক্ষিপ্ত হয়ে পড়েছে, তাতে ফের জামায়াত ইসলামী নিজ স্তরের কর্মীরা দল ছাড়তে পারে, ফের সংকটে পড়তে পারে দল। বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামীর আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ তরুণদের ঢল, কেঁপে ওঠে রাজপথ, কেঁপে ওঠে ক্ষমতার মাসনাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এতদিন আড়ালে ছিল, কিন্তু এখন তারা যেভাবে আন্দোলন করছে তাতে কার্যত তারেক রহমানের সরকারও নড়ে চড়ে বসেছে। যে ঘটনাটি ঘটেছে সেটি হলো জামাইমা রহমানের নামে বানানো একটি এআই ফেক ভিডিও, যার জেরে 12 ঘন্টার প্রতিবাদ দেখা গেল ধানমন্ডি থানার সামনে। কিন্তু ভিপি সাদেক কায়েমের ধমকে কার্যত সরে যেতে বাধ্য হলো ছাত্ররা। যে সাদিক কায়েমকে দেখা গিয়েছে ধীরভাবে বক্তব্য রাখতে, সেই সাদিক কায়েমকে দেখা গেল অন্য মেজাজে। কেউ কেউ বলছেন ছাত্র শিবিরের উত্থানে ক্রমশ দুর্বল হচ্ছে তারেকের সরকার। তাদের যে কোনো ইস্যুতে কার্যত ফ্যাক্ট চেক না করে আন্দোলন বা প্রতিবাদ বাংলাদেশের সামগ্রিকভাবে প্রভাব পড়তে পারে, যা নিয়ন্ত্রণে আনা মুশকিল হতে পারত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জামাইমা রহমানের নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে একটি ক্লাব পার্টিতে নাচতে দেখা যায়। বাবা মেয়ের সম্পর্ককে নোংরা জায়গায় নিয়ে গিয়ে তীব্রভাবে আলোচনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, এআই দিয়ে ভিডিও বানিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। তবে সামনে আসে এই ভিডিওটি পুরোটাই ফেক, একটি ডিপ ফেক ভিডিও। এআই দিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটি, যেটা তারেক রহমান এবং জামাইমা রহমানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল মাধ্যমে মানহানি, ভুয়ো তথ্য প্রচার এবং সাইবার অপরাধের অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনের শাস্তির বিধান রয়েছে। কিন্তু ফ্যাক্ট চেক না করে এই আন্দোলন বা প্রতিবাদ দেশের সরকার বা যে কোনো প্রতিষ্ঠান বিরোধী হলে সেটা সেই সরকার বা প্রতিষ্ঠানের জন্য ভয়ঙ্কর হতে পারে। যেভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাথাচাড়া দিচ্ছে, তাতে কার্যত এটা নিয়ন্ত্রণে আনা মুশকিল হতে পারে। এখনো তারেক সরকারকে লাগাম টানতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যে শিবির এতদিন গর্তে লুকিয়েছিল, সেই শিবির এখন সুযোগ বুঝে উঠে দাঁড়িয়ে একটি মিথ্যে ভিডিও সামনে এনে কার্যত মানুষকে দিশেহারা করে দেওয়ার মতন ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তারা ভেবেছিল মিথ্যে একটি ঘটনাকে সাজিয়ে রেখে সাধারণ শিক্ষার্থীরা তাদের হয়ে কথা বলবে, কিন্তু দেখা যায় উল্টো। তবে এই রাজনীতি যত তাড়াতাড়ি তারেক রহমান বা বিএনপি নিয়ন্ত্রণে আনতে পারবে, ততই মঙ্গল দেশের জন্য, দেশের রাজনীতির জন্য। এখন দেখার এই ঘটনার অবসান ঘটছে, কিন্তু স্বার্থান্বেষী গোষ্ঠীদেরকে সামনে এনে তাদের কোনোভাবে আইনের আওতায় আনা হবে, তার উত্তর অবশ্য সময়ই দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছিল জঙ্গি হামলার শঙ্কা রয়েছে বিমানবন্দরে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে জঙ্গি হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। তবে এই তথ্য আর শঙ্কার মধ্যে নেই। পুরোপুরি তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী। তিনি জানিয়ে দেন, পুলিশ সদর দফতরের সতর্কবার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কবার্তা জারি করেছে। বিমানবন্দরে কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি, এবং পোশাকধারী এবং সাদা পোশাক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এমনকি সন্দেহজনক কিছু দেখা গেলেই তৎক্ষণাৎ রিপোর্ট করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তবে বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখনো নির্দিষ্ট পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কবার্তা হিসেবে প্রতিটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কেউ কেউ বলছেন, এ তথ্য একেবারেই নিশ্চিত যে হামলার ছক কষছে জঙ্গিরা। সে খবর রয়েছে প্রশাসনের কাছে। তবে কি বড় বিপদের মুখে পড়তে চলেছে বাংলাদেশ? যেসব বিমানবন্দরে রাতে বিমান চলাচল নেই, সেখানেও রাতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং সরকারি স্থাপনা একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছে। ডিআইজি কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনা সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। অনেকে বলছেন, জায়গির বাড়বাড়ন্ত হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে। পাকিস্তানের সঙ্গে ধরম মরম দেখা গিয়েছে বাংলাদেশের। এমনকি ইউনূসের আমলে বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা খুব সহজে বের করে দেয়। অনেকের আশঙ্কা, তার মধ্যে দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশে বহু অপরাধীকে জেল থেকে মুক্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কারণে জঙ্গির বাড়বাড়ন্ত যে হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি ভারত বিদ্বেষ করে যেভাবে দেশের অন্দরে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছিল বাংলাদেশে, সেটাও অত্যন্ত লক্ষণীয় বিষয়। এমনকি খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি ভারতে এসে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। শুধু তাই নয়, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে চিহ্নিত করে খলিলুর রহমানের একটি বিপুল সংখ্যক পাতার ডাসিয়ার তুলে দেওয়া হয়েছিল খলিলুর রহমানের হাতে, যাতে এই জঙ্গি শিবিরগুলিকে নিকেশ করার পদক্ষেপ করে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কোনোভাবেই সেই পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ফলে এখন নিজের দেশেই সংখ্যা বাড়ছে। কার্যত দেখা যাচ্ছে বিমানবন্দরে জঙ্গির হামলার ছক কষছে জঙ্গিরা, যেটা অত্যন্ত আতঙ্কের বিষয় বাংলাদেশবাসীর জন্য।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে একসময় ইউনূস সরকার দাবি করেছিল দেশে কোনো জঙ্গি নেই, আছে শুধু সন্ত্রাসবাদীরা, কিন্তু এই দাবি যে ঠুনকো তা ফের প্রমাণ হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে পুলিশের সদর দফতর জানিয়েছে যে দেশে সক্রিয় হয়ে উঠেছে জেহাদিরা। উত্তর ভারতের এক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে তারিকি তালিবানের মদতপুষ্ট কিছু জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছেন বাংলাদেশের বায়ুসেনার আধিকারিকরা। এ খবর সামনে আসতেই নড়েচড়ে বসে বাংলাদেশ এয়ারফোর্স। চিরুনি তল্লাশিতে নামে তারা। শুরু হয় এক ব্যাপক সপ্তাহব্যাপী অভিযান। কিন্তু এখানেই শেষ নয়। সূত্রের খবর, টিটিপিকে ঢাল করে জঙ্গি সক্রিয়তা বাড়াচ্ছে খোদ পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এই নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মেহবুব। তার কথা, ইউনূস সরকারের এই দাবি কি তাহলে পুরোপুরি মিথ্যে? দেশে কোনো জেহাদি নেই, আছে শুধু ছিনতাইকারীরা। অতীতে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হাসিনার সরকার। এর পাশাপাশি সীমান্তে যাতে সন্ত্রাসবাদ রোকা যায় সেদিকেও নজর ছিল আওয়ামী লীগের। ভারত বিরোধী শক্তিদেরও কড়া হাতে দমন করেছিলেন হাসিনা। কিন্তু তারেক রহমানের সরকার আসার পর কি সবকিছু উল্টোপাল্টা হয়ে গেল? না হলে কেন পাকিস্তান থেকে বাংলাদেশের ষড়যন্ত্র করছে জঙ্গিরা? কেন ফের মাথা তুলছে দেশবিরোধী সংগঠনগুলি? সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ কবে করবেন তারেক রহমান? ইউনূস সরকারের আমলে দেশে মাথা তুলেছিল একাধিক মৌলবাদী সংগঠন। তালিবানি গোষ্ঠী বাংলাদেশে আসে, এখানেই প্রশ্ন তুলছেন ওই সিনিয়র আইনজীবী। তার বক্তব্য, জঙ্গিদের সুপরিকল্পিতভাবে মদত দিয়ে এসেছেন ইউনূস সরকার। এখন বিএনপির উচিত জঙ্গি দমন কার্যকলাপ ঘোষণা করার। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে হবে, এমনই দাবি উঠছে বাংলাদেশ থেকে। এখানে জামাতের গুরুত্ব উল্লেখযোগ্য। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামায়াত ইসলামীও তাদের জোট যে বড় সাফল্য দেখিয়েছে তা অস্বীকার করা যায় না। 11 দলীয় জোট 77টি আসন পেয়েছে। এর মধ্যে জামাতের প্রাপ্ত আসন 68টি। জামাতের নির্বাচনী সাফল্যের প্রথম কারণটি হলো বিএনপির মধ্যে বিভাজন। প্রায় 30টি আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীরা নিজেদের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় জামাত স্পষ্ট সুবিধা পেয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী মরিস ডুভারেস তার পলিটিক্যাল পার্টিস বইয়ে একটি বাস্তবতার ব্যাখ্যা করেছিলেন। তার বিশ্লেষণে বলা হয়েছে, যখন একই মতাদর্শ বা ঘরানার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তখন ভোট বিভক্ত হয় এবং অন্য কোনো দল অপ্রত্যাশিতভাবে এগিয়ে যেতে পারে। এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও ঘটেছে। ভারতের বহু নির্বাচনে দেখা গেছে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলোর ভোট বিভক্ত হওয়ার কারণে বিজেপি সুবিধা পেয়েছে। আবার যুক্তরাজ্যে কনজারভেটিভ ও লেবার বিরোধী ভোট বিভিন্ন ছোট দলে ভাগ হয়ে গেলে তৃতীয় পক্ষ লাভবান হয়েছে। এমন উদাহরণও আছে। এবারে নির্বাচনে আরেকটি বড় বিষয় ছিল ভোটার উপস্থিতি বা টার্ন আউট। বিভিন্ন জরিপে ইঙ্গিত ছিল ভোটার যত বেশি ভোট কেন্দ্রে যাবেন বিএনপির আসন সংখ্যা তত বাড়বে। এ কারণে নির্বাচনের আগে সমাজ মাধ্যমে বিএনপি ঘনিষ্ঠ অনেকে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বারবার আহ্বান করেছিলেন। ভোটের হিসাব প্রকাশের পর দেখা যায় ভোটার উপস্থিতি 60% মতো। এর থেকে বোঝা যায় বেশ কিছু ভোটার হয়তো ভোট দিতে যাননি। তারা হয়তো ভেবেছে নির্বাচনী সমীকরণ তো বিএনপির পক্ষে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি ফের টালমাটাল বলাই যায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ইরান যুদ্ধের ফলে ভারতের কাছে বেশ কিছু সুযোগ এসে হাজির হয়েছে। এই যুদ্ধের ফলে বাংলাদেশ পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বাংলাদেশে ইউনূসের আমলে পাকিস্তান যেভাবে তাদের ঘাঁটি গেড়ে বসেছিল, বিশেষ করে আইএসআই তাদের ভারত বিরোধী কার্যকলাপকে যে গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছিল সেটি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। ইউনূস সরকারের আমলেও ভারত স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এমনকি ভারত সেনা অফিসাররা বাংলাদেশে গিয়ে কোথায় কোথায় পাকিস্তানি জঙ্গি ঘাঁটি আছে তাও প্রমাণসহ দেখিয়ে দিয়ে আসে। তারপরও কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন ইউনূসের সরকার। কিন্তু যুদ্ধকালীন অবস্থায় বাংলাদেশ খাদ্য এবং জ্বালানির অভাবে নাকাল। আর এই সুযোগে ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর সাহেবের কাছে আবারও সেই পুরনো তথ্য তুলে চাপ দিতে থাকে। এর মধ্যে আবার প্রকাশ পেয়ে যায় যে বাংলাদেশের বিমান বাহিনী পাকিস্তানের আইএসআই দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। ফলে বাংলাদেশ এখন পুরোপুরি অস্থির। তাই ভারতের চাপে পাকিস্তানপন্থী জঙ্গি ঘাঁটিগুলি থেকে আইএসআই প্রভাবিতদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও অনেকেই পাকিস্তান এবং তুরস্কে চলে গিয়েছে। এখন বোঝা যাচ্ছে কেন পাকিস্তানের রক্ষামন্ত্রী কলকাতা দখলের কথা বলেছিল। इस्तीफा अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह करते थे कुछ आ गया। আসলে চিকেন নেকের আশেপাশে তাদের ঘাঁটিগুলি সচল ছিল।
তাই এই অবস্থায় ভারত বঙ্গোপসাগরে সম্ভাব্য মিসাইল পরীক্ষার নোটিফিকেশন জারি করেছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বঙ্গোপসাগর অঞ্চলে প্রায় 1680 কিলোমিটার রেঞ্জের মিসাইল পরীক্ষার সম্ভাবনায় নোটিশ জারি করেছে। এই পরীক্ষা 1 থেকে 23 মে 2026 পর্যন্ত চলতে পারে। আরব সাগরে উত্তেজনার কারণ হলো একই সময়ে আরব সাগরে এবং উভয় দেশ সক্রিয়। ভারত 27 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত মিসাইল ও নৌ বিমান ফায়ারিং অনুশীলনের জন্য নোটাম এবং নোটিস টু সেলস জারি করেছে। অপরদিকে পাকিস্তানও 28 থেকে 29 এপ্রিল আরব সাগরে মিসাইল পরীক্ষার নোটিশ দিয়েছে। দুই দেশের নোটিশ প্রায় একই সময় এবং একই অঞ্চলে জারি হওয়ায় আরব সাগরে সামরিক তৎপরতা বেড়েছে। ভারতীয় নৌবাহিনীর বিশেষজ্ঞ জাহাজ আইএনএস ধ্রুব আরব সাগরে স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। এই জাহাজ শত্রুপক্ষের মিসাইল লঞ্চ, যেখানে ট্র্যাজেক্টরি এবং অন্যান্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং মনিটরিং করে। একই সঙ্গে ভারতের নিজস্ব মিসাইল পরীক্ষাও এটি পর্যবেক্ষণ করে। এদিকে পাকিস্তান নৌবাহিনী মালয়েশিয়া নৌবাহিনীর সঙ্গে স্টেট অফ মালাক্কায় যৌথ নৌ অনুশীলন চালাচ্ছে। আর এই অনুশীলনে পাকিস্তান তাদের অত্যাধুনিক ফ্রিগেট পিএনএস তৈমুর এবং পিএনএস আসলাত মোতায়েন করেছে। অনুশীলনের অংশ হিসাবে পাকিস্তান নৌবাহিনী স্টেট অব মালাক্কায় ম্যাপিং এবং সমুদ্র তথ্য সংগ্রহ করছে বলে জানা গিয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, আর তার মাঝে ভারত পাকিস্তান যুদ্ধ একবার হয়ে গিয়েছে। আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা মিসাইল পরীক্ষাকে কেন্দ্র করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।